নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি। আমি আগের ভিডিওতে বলেছি যে বিশেষ করে উদ্বাস্তু মানুষের প্রয়োজনে এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি দেখেন তাদের সবার সুবিধার্থে কয়েকজনের অনুরোধে আমরা ঠিক করেছি যে ভারতবর্ষের নাগরিকত্ব আইনের খুব সূক্ষ্ম ব্যাপারগুলো নয়, সাধারণভাবে যেটা সাধারণ জনসাধারণের জানা থাকা দরকার, জানলে সুবিধা হয়, একটা ধারণা দেওয়ার জন্যে আমরা নাগরিকত্ব আইন নিয়ে কিছু আলোচনা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এইভাবে আমরা করব। এই যে নাগরিকত্ব আইন সম্পর্কে আলোচনা করার প্রয়োজন বোধ করেছি, যেমন বিভিন্ন বন্ধুবান্ধব তারা অনুরোধ করেছেন, বলেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউটিউবে আরও কয়েকটি চ্যানেল তারা এমন সব কথাবার্তা প্রচার করছে যেটা আইনসঙ্গত নয়, ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তা আমরা প্রথম পর্বে কিছু আলোচনা করেছি। আমরা দ্বিতীয় পর্বে এখন নাগরিকত্ব আইনের যে কয়েকটা ধারা, যেটাতে বিভিন্ন পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। ভারতের নাগরিকত্ব আইনে 5টা পথ, একদম 5টা পথ উল্লেখ করেছে যে এই 5টা পথে নাগরিকত্ব অর্জন করা সম্ভব। তার মধ্যে প্রথম জন্মসূত্রে নাগরিকত্ব, 2 নম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, 3 নম্বর ন্যাশনালাইজেশনের পথে নাগরিকত্ব অর্জন, 4 নম্বর ডিসেন্ট বলে একটা পদ্ধতি আছে, তার মাধ্যমে নাগরিকত্ব অর্জন। আরেকটা হচ্ছে পঞ্চম, ইনকর্পোরেশন অফ নিউ টেরিটরি। কোনো কারণে যদি কোনো নূতন অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই জনসাধারণ কিভাবে নাগরিকত্ব পাবেন সে সম্পর্কে নির্দেশ। এই যেমন এর আগে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, বিভিন্ন ছিটমহলগুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেই মানুষগুলি কি করে নাগরিকত্ব পাবেন, এটা 5 নম্বর এই যে পদ্ধতি এটাতে আছে। আসলে আমরা যারা উদ্বাস্তু, আজকে যাদের সমস্যার জন্যে এই আলোচনার সূত্রপাত, তাদের নাগরিকত্ব অর্জন মূলত 3টে পদ্ধতিতেই হয়: সিটিজেনশিপ বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্ব, বাই রেজিস্ট্রেশন, আর বাই ন্যাশনালাইজেশন। তাও এই ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, এইটা আমাদের বাঙালিরা সাধারণত এই পথে যান না, এবং এইটা একটা দীর্ঘ সময়েরও ব্যাপার। মানে অন্য ক্ষেত্রে যেখানে 7 বছর ভারতবর্ষে অপেক্ষা করার পর, বসবাস করার পর নাগরিকত্বের দরখাস্ত করা যায়, সেখানে ওই ন্যাশনালাইজেশনের মাধ্যমে পেতে গেলে 11-12 বছর অপেক্ষা করতে হয়। এইসব ব্যাপারগুলো আছে। ফলে মূলত আমাদের যে সমস্যা, তাতে এই দুটো নাগরিকত্ব, জন্মসূত্রে আর রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, এই দুটো বিষয় সম্পর্কে একটা ধারণা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। দেখুন, এইটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যাক্টের 3 ধারাতে
একটু মনে রাখবেন, সংবিধানের 3 ধারা, সংবিধানের 5 ধারা, মানে সংবিধানে যেমন 5 ধারা থেকে নাগরিকত্বের বিষয়ে বলা শুরু হয়েছে। আমি আগে বলেছি 2য় অধ্যায়ের, কিন্তু সেটা সংবিধানে 5 ধারা থেকে বলা শুরু হয়েছে। আর এইটা কিন্তু আমি বলছি নাগরিকত্ব আইনের ধারা। নাগরিকত্ব আইনের 3 ধারাতে জন্মসূত্রে নাগরিকত্ব সম্পর্কে নিয়মাবলী লেখা আছে। জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের এই যে নিয়মাবলী 3 ধারা, তার আবার 3টে সাবধারা আছে, উপধারা আছে। আসলে এই 3টে উপধারা এটা পরে তৈরি হয়েছে, আইন সংশোধন হয়েছে। আইন সংশোধনের সাথে সাথে যে সংশোধনীটা হলো সেটা আবার একটাই উপধারার মধ্যে এসে গেছে। তা 3টে ধারা উপধারা হলো 3 ধারাতে এ, বি এবং সি উপধারা। নাগরিকত্ব আইনের উপধারা এতে কি আছে? নাগরিকত্ব আইনের উপধারা 1 মানে 3A, সেখানে বলছে যে ভারতবর্ষে যদি কেউ 1950 সালের 26শে জানুয়ারি, মানে যেদিন থেকে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে শুরু করে 1987 সালের 1 জুলাই, ডেটটা মনে রাখবেন, 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই, এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে, তাদের ভারতবর্ষের নাগরিক বলা হয় জন্মসূত্রে। তারা প্রত্যেকেই ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। এই সময়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা কোন দেশের নাগরিক, বাবা কোন দেশের নাগরিক, এই সমস্ত নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এই মাটিতে জন্মগ্রহণ করলেই তিনি ভারতবর্ষের নাগরিক। এইটাই হচ্ছে আমাদের 1955 সালের যে নাগরিকত্ব আইন, এইটাতে ছিল এই 3A, এইটাই প্রথমে ছিল। এবং এই যে জন্মগ্রহণ করলেই ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেই ভারতের জন্মসূত্রে নাগরিক, এইটা আমাদের কনস্টিটিউশনের নির্দেশ, এবং সেই অনুসারে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে যখন হয় তখনও এইটাকেই গ্রহণ করা হয়। এইটা আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো কন্ডিশন ছিল না, কিচ্ছু ছিল না। ধরুন কোনো মহিলা বা কোনো দম্পতি লন্ডন থেকে বেড়াতে এসছেন ভারতে, তখন তিনি 7 মাস প্রেগনেন্ট, কোনো কারণে ভারতে এসে তার প্রিম্যাচিওর ডেলিভারি হলো। ধরুন নীলরতন হসপিটালে তিনি বাচ্চাটা জন্মালো, তারপরে ওখানকার একটা সার্টিফিকেট পেলেন যে এইখানে তারা জন্মগ্রহণ করেছে, সেটা নিয়ে ওনারা আবার ফিরে গেলেন লন্ডনে। ওই শিশু 18 বছর বয়স হওয়ার পর ওই যে সার্টিফিকেটটা, জন্মের সার্টিফিকেট নীলরতন হসপিটালে, ওইটা ভারতে নিয়ে এসে যদি বলেন আমি ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক, তার মা বাবা কিন্তু আসেনি, আসার দরকারও নেই, তাহলে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এর আগেও একটুখানি কথা আছে, সেটা এই 2 ধারাতে বলা আছে, একটু আগে বলা আছে। সেটা ওই জাহাজে জন্মগ্রহণ করলে কি হবে, সেটা যে দেশের জাহাজ, যে দেশে সেই জাহাজের রেজিস্ট্রেশন, সেই দেশের নাগরিক হবেন, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে, আমি অত জটিলতায় যাচ্ছি না।
তো তাহলে আমরা জন্মসূত্রে নাগরিকত্ব পেলাম। তাহলে জন্মগ্রহণ করলেই ভারতবর্ষে জন্মসূত্রে নাগরিক, এটা কোন পর্যন্ত ছিল? 1987 সালের 1 জুলাই পর্যন্ত। কেন এই পর্যন্ত? কারণ ওই সময় এসে একটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়, জন্মসূত্রে নাগরিকত্বের আইনে একটা সংশোধন করা হয়। এই সংশোধনটা হয় 1985-86 সালে। আপনি জানেন সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, কংগ্রেসের নেতা, কংগ্রেসের গভর্নমেন্ট। এই রাজীব গান্ধীর সময়ে 1985-86 সালে আমাদের নাগরিকত্ব আইনের এই জন্মসূত্রে নাগরিকত্ব, এই যে ক্লজ 3 ধারা, এই 3 ধারাতে একটা সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে বলা হয় যে আর ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না। একটা শর্ত জুড়ে দেওয়া হয়। কি শর্ত? অন্তত ওই যে শিশু জন্মগ্রহণ করলেন তার মা অথবা বাবা, আইদার অফ হিজ প্যারেন্টস, মা অথবা বাবা যে কোনো একজনকে, দুজন না হলেও চলবে, অন্তত একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তা যদি না হয়, দুইজনই যদি ভারতবর্ষের নাগরিক না হন, তাহলে এই মাটিতে জন্মগ্রহণ করলেও ওই শিশু আর জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবেন না। এই আইনটাতে রাষ্ট্রপতি সই করেন 1 জুলাই 1987 সালে, এবং সেই দিন থেকে এই আইন বলবৎ। এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে জন্মসূত্রে নাগরিকত্ব আরও বেশি কঠিন করা হলো, শর্ত যোগ করা হলো, এবং এইটা হলো কোন সময়ে? রাজীব গান্ধীর সময়ে, কংগ্রেসের আমলে। কংগ্রেস করেছে তা নয়, রাজীব গান্ধী করেছেন তা নয়, আইন তো পাশ হয় পার্লামেন্টে, সেখানে সব দলের এমপিরা ছিলেন, ফলে দায় কম বেশি সবারই কিছু আছে। তাহলেও এটা হলো মূল দায়িত্ব কংগ্রেসের, যেহেতু কংগ্রেস তখন ক্ষমতায়, তারাই এই সংশোধনী এনেছিলেন। এর অর্থ হলো এই, কার্যক্ষেত্রে যেটা দাঁড়াবে, ধরুন 87 সাল, তার মানে ওখানে হচ্ছে 13 বছর, আর আজকে এই হচ্ছে 24 সাল, 37 বছর হয়ে গেল। তার মানে 37 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মের সার্টিফিকেট যদি থাকে, ওই সময় অধিকাংশ লোকের ছিল না, কিন্তু আমি আইনের কথা বলছি, তার যদি জন্মের সার্টিফিকেট থাকে, ধরুন তিনি একটা চাকরির জন্য দরখাস্ত করলেন, সেই সময় কিন্তু সরকার বা ডিআইবি এনকোয়ারিতে এসে উনি যদি বার্থ সার্টিফিকেটটাও দেন, তখন আইনত তাকে ওই যে মা এবং বাবার একজনের নাগরিকত্বের সার্টিফিকেট তার বার্থ সার্টিফিকেট সাথে জমা দিতে হবে। তা না হলে তিনি ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবেন না। দেখলেন কি কঠিন বিষয়টা হয়ে গেল। তিনি জন্মগ্রহণ করেছেন, বার্থ সার্টিফিকেট আছে, যদি থাকে, সেই সময় অধিকাংশ ছিল না, ধরুন কারোর আছে, থাকলেও তার বার্থ সার্টিফিকেটের সাথে মা অথবা বাবার একজনের অন্তত নাগরিকত্বের প্রমাণপত্র না দিলে তিনি নাগরিক হিসেবে গণ্য হবেন না, সরকারি চাকরি সুযোগ সুবিধা পাবেন না। এইবারে আমি আসছি 1987 সালের 1 জুলাইয়ের পরের ঘটনা। তো এইভাবে চলছে। আইনটা এইরকম হলেও কংগ্রেসি আমলে এইসব হিসেব টিসেব করা হতো না, ওইসব চাওয়া টাওয়া হতো না। বাবার কি আছে না আছে, বার্থ সার্টিফিকেট আছে কি নেই লিখে দিলেই হয়ে যেত। কারণ তখনকার সরকার এইরকমই ঢিলেঢালা ছিলেন, অন্তত এই নাগরিকত্বের প্রশ্নে, উদ্বাস্তুদের প্রশ্নে। কারণ এখানে যারা আছে তাদের তো এই সমস্ত সমস্যা নেই। এই সমস্যা ওই গুটি কয়েক মানুষ, গুটি কয়েক বলতে আমি বলছি ধরুন 140 কোটির দেশ, তাতে যদি আমরা 2 কোটি মানুষ এসে থাকি, সেটা গুটি কয়েকই হয়। ফলে এইটা নিয়ে কংগ্রেস কোনো দিন ভাবেনি। আইন যাই করুক, কিন্তু এইটা কখনো তারা কড়াকড়ি করেনি।
এই সমস্ত যাচাই করাকরির মধ্যে যায়নি। তো এইভাবে চলছিল 87 সাল থেকে চলতে চলতে 1999 সালে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হওয়ার পর তারা এই নাগরিকত্ব আইনটা নিয়ে নড়াচড়া শুরু করেন। আসলে নড়াচড়া 1999 সালে ক্ষমতায় এসেই করেছেন তা নয়, এইটা 98 সাল থেকেই শুরু হয়েছিল, যখন বিজেপির 13 মাসের গভর্নমেন্ট ছিল। সেই সময়ই কিন্তু আদবানি সাহেব লাল কার্ড আর সবুজ কার্ড দেওয়ার একটা ঘোষণা করেছিলেন। যারা পুরনো লোক তারা মনে করুন, তার ঘোষণা ছিল লালকৃষ্ণ আদবানির 13 মাসের সরকারের সময়ে যে ভারতের বৈধ নাগরিক যারা কাগজপত্র দেখাতে পারবেন তারা সবুজ রঙের একটা কার্ড পাবেন, একটা আইডেন্টিটি কার্ড পাবেন, আর যারা সেটা পারবেন না কাগজ দেখাতে তাদেরও একটা কার্ড দেওয়া হবে, এটা লাল রঙের। সেটা এক ধরনের ওয়ার্ক পারমিট, তাড়িয়ে দেওয়া হবে না, কিন্তু নাগরিকের সব সুযোগ সুবিধা তারা পাবেন না। এটা তারা শুরু করে, কিন্তু 13 মাস পরে সরকার ভেঙে যায়, আর বেশি দূর এগোতে পারেনি। আমার মনে আছে আমরা ওই সময়ে 1998 সালের 31 অক্টোবর এর বিরুদ্ধে কলকাতার ভারত সভা হলে একটা কনভেনশন করেছিলাম, এবং সেখানে 2-3 জন এমপিকেও আমরা নিমন্ত্রণ করেছিলাম। এই জন্যে বিষয়টা আমার মনে আছে। তো যাই হোক, এইবারে যখন 1999 সালে সরকার গঠন করলো অটল বিহারী বাজপেয়ী, এবং সেই সরকার 2004 সাল পর্যন্ত 5 বছর স্থায়ী হয়েছিল। সেই সময়ে 2003 সালে নাগরিকত্ব আইনে খুব বড়সড় সংশোধন করা হয়। সে বড়সড় সংশোধনের আর যে বিষয়গুলো, আর যে ধারাগুলো, সেগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আজকে শুধু এই নাগরিকত্বের প্রশ্নে কি অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা আপনাদের একটু বলি। সেইটা হয়েছিল যে এবার বিজেপি, তাদের করা উচিত ছিল, তারা যদি উদ্বাস্তু দরদি হয়, হিন্দু দরদি হয়, কারণ উদ্বাস্তুরা তো সবাই হিন্দু, তারা যদি হিন্দু দরদি হতেন, উদ্বাস্তু দরদি হতেন, তাহলে কিন্তু তারা ওই যে রাজীব গান্ধীর করা আইনটাকে নাকচ করে দিতেন, দিয়ে আগের অবস্থায় ফিরে যেতেন। কিন্তু কি হলো শুনুন, এবারে বিজেপি করলো, কংগ্রেস করেছিল আইদার অফ হিজ প্যারেন্টস, মা বাবার যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে, তাহলে তার শিশু এই মাটিতে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন। বিজেপি এসে এবার বলল বোথ অফ হিজ প্যারেন্টস, মানে মা এবং বাবা দুইজনকেই ভারতবর্ষের নাগরিক হতে হবে, একমাত্র তাহলেই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন। এইটা 2003 সালে এই আইনটা পাশ করেন। এক্ষেত্রেও তাই, এই আইন যখন পাশ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী ছিলেন, আবার পার্লামেন্টে পাশ হয়েছে, বিভিন্ন দলের এমপিরাও ছিলেন। কোনো এমপি কংগ্রেসের মনমোহন সিং, শঙ্কর রায় চৌধুরী কিছু কিছু বিষয়ে আপত্তি করেছিলেন, কিন্তু যাই হোক সেটা আলটিমেটলি পাশ হয়ে যায়, এবং এই আইন রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে আইনে পরিণত হয় 2004 সালের 3রা ডিসেম্বর। তাহলে কি হলো, এবার 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও এখন 24-25 বছর বয়স, তারা লেখাপড়া শিখেছেন। এবার তারা চাকরির জন্যে, উচ্চশিক্ষার জন্যে বা পাসপোর্টের জন্য যদি তারা আবেদন করেন, আইন হলো তার জন্মের সার্টিফিকেটের সাথে তার মা বাবার নাগরিকত্বের নাগরিকত্বের প্রমাণপত্র না দিলে তিনি ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন না। এই আইন এখন কার্যকরী আছে। এইটা এখনও, মানে আমি যখন কথা বলছি তখনও এই আইন কার্যকরী আছে। ফলে ফলাফলটা কি হলো আপনি বুঝতে পারছেন, অত্যন্ত কঠিন হয়ে গেল। আমরা এটা K-19 আমরা শুনছি যে তারা উদ্বাস্তুদের জন্য আইন পরিবর্তন করেছেন, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জেনে নিন, এই যে জন্মসূত্রে যেটা করলেন, এই যে জন্মসূত্রে 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর সময়ে
বিজেপি এই যে আইন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়াটা কড়া করে দিলেন, এইটা সম্পর্কে একটি কথাও কিন্তু K-19 নেই। তারা কিন্তু এইটে পরিবর্তন করার কথা ভাবেননি। তার অর্থ হলো, ধরুন আমার কথা বলছি, আমি যদি বাংলাদেশ থেকে এসে থাকি 1970 সালে, 1962 সালে, আমি এসে যদি দরখাস্ত করে নাগরিকত্ব না নিয়ে থাকি, তাহলে কিন্তু আমি নাগরিক নই। ফলে আমার ছেলেমেয়ে যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, আমি যেহেতু নাগরিক নই, আমার ছেলেমেয়ে এই মাটিতে জন্মগ্রহণ করলেও তারা ভারতের নাগরিকত্ব পাবেন না, জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। আবার যেহেতু আমার ছেলেমেয়েরা জন্মসূত্রে নাগরিক নন বা নাগরিকই নন ভারতের, তার ছেলেমেয়েরাও এখানে নাগরিকত্ব পাবেন না। অর্থাৎ এই যে জন্মসূত্রে নাগরিকত্বের যে সর্বনাশটা করা হলো, তাতে পুরুষানুক্রমে এদেশে উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই উদ্বাস্তু যারা হয়ে এসেছেন, আপনিও জানেন, আমিও জানি, তারা হলো মূলত হিন্দু, বাংলার ক্ষেত্রে, পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে হিন্দু শিখ, বাংলার ক্ষেত্রে মূলত হিন্দু, কয়েকজন বৌদ্ধ শিখ আছেন। ফলে হিন্দু দরদের কথা যারা বলছেন, তারা কিন্তু নাগরিকত্ব আইনে এই জন্মসূত্রের এই যে ধারা, সিটিজেনশিপ বাই বার্থ, 3 ধারাতে এই সর্বনাশটা করেছেন। এটা আপনাদের জানা দরকার। আজকে এইটুকুই থাক। এরপরে আমরা বাই রেজিস্ট্রেশনের ব্যাপারে যে নিয়মকানুন আছে সে সম্পর্কে আপনাদের বলবো। নমস্কার, ধন্যবাদ।